একটি মাস্টার প্ল্যান যার মূল লক্ষ্য ছিল কিছু মানুষকে সরিয়ে দিয়ে গোটা বিশ্বের আর্থিক দিক বদলে দেওয়া। অনেকেই বলেন টাইটানিকের বদলে অলিম্পিকের সমুদ্রে নামিয়ে দিয়ে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়। তাহলে কি টাইটানিকের ডুবে যাওয়াটা কোনো দুর্ঘটনা ছিল না, ছিল কোনো ষড়যন্ত্র? নমস্কার, আমি সায়ন। 1912 সালের এপ্রিল মাস, এক বিশাল জাহাজ টাইটানিক, যা বলা হতো অডুবনীয়, অথচ সেটাই ডুবে যায় উত্তর আটলান্টিক মহাসাগরের হিমশীতল জলে। 1500 বেশি মানুষ প্রাণ হারায়। সাধারণ ইতিহাস বলছে আইসবার্গের সঙ্গে সংঘর্ষের কারণে দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কিছু মানুষ মনে করেন এই দুর্ঘটনা মোটেও দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে কিছু প্রভাবশালী মানুষের মৃত্যু ছিল পূর্ব নির্ধারিত। তাদের মতে টাইটানিক ছিল কেবল একটি মাধ্যম, একটি পরিকল্পিত মাস রিমুভাল, যার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমের ক্ষমতার পালাবদল। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই ইতিহাসের পর্দার আড়ালের গল্প, ফ্যাক্টস, থিওরি, প্রমাণ এবং ভুল তথ্য সবকিছু মিলিয়ে। তাহলে চলো খুঁটিয়ে দেখি টাইটানিকের পেছনের গোপনের রহস্যটা আসলে কি। প্রথমত আমরা জানবো কারা ছিলেন টাইটানিকের ইতিহাসের বদলে দেওয়ার মূল চরিত্রে। প্রথমেই আসি জেপি মর্গানের কথায়। তিনি ছিলেন সেই সময়কার একজন সবচেয়ে প্রভাবশালী অর্থনীতিবিদ এবং ফিনান্সিয়ার। তিনি হোয়াইটস্টার লাইনের মালিকানা দখলে থাকা কোম্পানি আইএমএমসি এর নিয়ন্ত্রণে ছিলেন। মজার বিষয় হলো তিনি টাইটানিকের প্রথম যাত্রার জন্য নিজের জন্য একটি বিলাসবহুল সুট বুক করেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই যাত্রা বাতিল করেন। প্রশ্ন হলো কেন? বলা হয় শারীরিক অসুস্থতা ছিল, কিন্তু অনেকে বলেন তিনি সবই জানতেন কি হতে চলেছে। তারপর আসি জন জ্যাকব অ্যাস্টরের কথায়। তিনি ছিলেন আমেরিকার অন্যতম মিলিনিয়ার এবং বলা হয়ে থাকে যে তিনি ফেডারেল রিজার্ভের ঘোর বিরোধী ছিলেন। আপনাদের বলে দিই, ফেডারেল রিজার্ভ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিং সিস্টেম। তিনিও মারা যান সেই টাইটানিকে। সেখানে বেঞ্জামিন গুগেনহেইম এবং এসিডো স্ট্রাউস তারাও ছিলেন এই জাহাজে এবং তারাও মারা যান। কেউ কেউ বলেন এরা সবাই চেয়েছিলেন যেন আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গঠিত না হয়, কিন্তু এই দাবি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত আছে। বিশেষ করে এসিডো স্ট্রাউস প্রকাশ্যে ব্যাংকিং সংস্কার পক্ষে কথা বলেছিলেন। আরো কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন এই যাত্রায়। ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ, টাইটানিকের ক্যাপ্টেন, বলা হয়ে থাকে এ ছিল তার শেষ যাত্রা। অনেকেই বলেন এটি ছিল তার জন্য একরকম বিদায় যাত্রা, কিন্তু অনেক প্রশ্ন উঠেছে তার সিদ্ধান্ত ও তার ভূমিকা নিয়ে। তারপর থমাস অ্যান্ড্রুজ, যিনি ছিলেন টাইটানিকের প্রধান ডিজাইনার, তিনি নিজেই জাহাজে ছিলেন এবং ডুবে যান। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের সাহায্য করেছিলেন। এসএস ক্যালিফোর্নিয়ান নামের কাছাকাছি থাকা একটি জাহাজের ক্যাপ্টেন ছিলেন স্ট্যানলি লর্ড। তাতেও বিতর্ক, কেননা ওই জাহাজ কাছেই ছিল, কিন্তু টাইটানিকের ডিস্ট্রেস সিগন্যালের কোনো সাড়া দেয়নি। এই সব চরিত্রদের নিয়ে গঠিত হয়েছে আজকের সবচেয়ে আলোচিত ঐতিহাসিক ষড়যন্ত্রের ভিত্তি। এখন আমরা দেখব টাইটানিক নিয়ে আসলে কি কি ষড়যন্ত্রমূলক তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি চালু আছে। প্রথমত আছে ফেডারেল রিজার্ভ থিওরি। এই তত্ত্ব অনুযায়ী টাইটানিক ডুবিয়ে দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে। উদ্দেশ্য ছিল কিছু মিলিনিয়ার ও ব্যাংকিং ব্যবস্থার বিরোধীদের সরিয়ে দেওয়া। কারণ 1913 সালে গঠিত হয় ইউএস ফেডারেল রিজার্ভ, যা আজকের দিনের সবচেয়ে প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠান। অথচ এর এক বছর আগেই টাইটানিক দুর্ঘটনায় প্রাণ হারান জন জ্যাকব অ্যাস্টর, গুগেনহেইম ও ইসিডো স্ট্রাউস। বলা হয় যে তারা সবাই ছিলেন এই রিজার্ভ ব্যাংক গঠনের বিরোধী। তবে ঐতিহাসিক দলিল অনুযায়ী এদের কেউই প্রকাশ্যে এর বিরুদ্ধে কিছু বলেননি, বরং স্ট্রাউস ব্যাংকিং রিফর্মের পক্ষেই মত দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন ওঠে, তাহলে জেপি মর্গান কেন যাননি সেই যাত্রায়? তিনিও তো বুক করে রেখেছিলেন টাইটানিকের জন্য স্যুট, নিজের জন্য ব্যক্তিগত ঘুরবার জায়গা পর্যন্ত ঠিক করে রেখেছিলেন। অথচ যাত্রার ঠিক আগের মুহূর্তে তিনি ফ্রান্সে থাকবেন বলে বাতিল করে দেন। এরপর আসে অলিম্পিক টুইস্ট থিওরি। টাইটানিকের একটি বোন শিপ ছিল আরএমএস অলিম্পিক, অনেকটাই একরকম দেখতে। বিশ্বাস করা হয় অলিম্পিক আগে একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় এবং টাকার অভাবে সেটিকে সারানো যাচ্ছিল না, তাই সেটিকে টাইটানিকের রূপে সাজিয়ে সমুদ্রে নামানো হয় ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে ফেলার জন্য, যাতে বিশাল অঙ্কের ইন্স্যুরেন্সের টাকা ওঠানো যায়। তবে এই তত্ত্ব অনেক গবেষণার পর বাতিল বলে ঘোষণা করা হয়, কারণ টাইটানিক ও অলিম্পিকের গঠনগত অনেক পার্থক্য ছিল, যা নজরে আসতোই। এরপর আসে তৃতীয় থিওরি, এসএস ক্যালিফোর্নিয়ানের ভূমিকা। এই জাহাজটি টাইটানিকের খুব কাছেই ছিল, তবুও তারা কোনো সাহায্য করেনি। তাহলে কি তারা ইচ্ছাকৃতভাবে কিছু করেনি, নাকি এটি নিছক ভুল বোঝাবুঝি ছিল? জানা যায় ক্যালিফোর্নিয়ানের রেডিও অপারেটর ঘুমিয়ে পড়েছিলেন এবং ক্যাপ্টেন ফ্লেয়ার সংকেতগুলিকে গুরুত্ব দেননি। এখানে আরো একটি বিতর্ক রয়েছে, ফায়ার ইন কোল বাংকার। এই তথ্য অনুযায়ী টাইটানিক আগেই আগুন ধরে গিয়েছিল কয়লার ঘরে, যেটা দিন কয়েক ধরে পুড়ছিল, আর এই আগুনেই নাকি জাহাজের হুল দুর্বল হয়ে পড়েছিল, ফলে বরফের সঙ্গে সংঘর্ষে তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অনেকে আবার বলেন আগুনই নাকি জাহাজটিকে দ্রুত চালাতে বাধ্য করেছিল।
সর্বশেষে আসে প্যাক আইস থিওরি। কেউ কেউ বলেন টাইটানিক যা দেখেছিল তা বরফের চূড়া নয়, বরং ছিল নিচু ধরনের সমুদ্র বরফ, যেটা আগুনের মতো ঝাপসা হয়ে দেখা গিয়েছিল। এর কারণে হয়তো ভুলভাবে শনাক্ত করে ধাক্কা লেগে যায়। এইসব থিওরিগুলোই বাস্তব আর মিথ্যের মাঝে দুলে ওঠা গল্পের মতো, কিন্তু প্রতিটিতে আছে কিছু প্রশ্ন, কিছু তথ্য আর কিছু অদৃশ্য যোগসূত্র যা মানুষকে কৌতূহলী করে তোলে। এই অধ্যায়ে এবার আমরা জানতে চলেছি ঘটনাটি কবে এবং কি ঘটেছিল। সবকিছু শুরু 1909 সালে, যখন টাইটানিক নির্মাণের কাজ শুরু হয় বেলফাস্টের বিখ্যাত হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ডে। এই জাহাজকে বলা হচ্ছিল আধুনিক যুগের বিস্ময় এবং অডুবনীয়, মানে যেটা কখনো ডুববেই না। তারপর আসে 1911 সালের মে মাস। টাইটানিক প্রথমবারের মতো জলে নামে, অর্থাৎ এর লঞ্চ হয়। গোটা দুনিয়ার নজর পড়ে যায় এই বিশাল জাহাজের ওপর। তারপরেই আসে সেই বহুল আলোচিত তারিখ 10 এপ্রিল 1912। এই দিন সকালে টাইটানিক ছেড়ে যায় ব্রিটেনের সাউথহ্যাম্পটন বন্দর থেকে। তারপর পথে দুটি জায়গায় থামে, ফ্রান্সের চেরবার্গ এবং আয়ারল্যান্ডের কুইন্সটাউনে। সেখান থেকে রওনা হয় নিউ ইয়র্কের পথে। 14 এপ্রিল 1912 রাত 11:40। টাইটানিক একটি বিশাল বরফখণ্ড আইসবার্গের সঙ্গে ধাক্কা খায়। মাত্র 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে এই অডুবনীয় জাহাজটি সমুদ্রের গভীরে হারিয়ে যায়। 15 এপ্রিল ভোর 2:20 এই সময়টিকে ইতিহাসে লেখা হলো এক অন্ধকার অধ্যায় হিসাবে। তবে ষড়যন্ত্র তত্ত্ব অনুসারে টাইটানিকের এই দুর্ঘটনার আসল সূচনা আরো আগে, যেটা হচ্ছে 1910 সালের নভেম্বর মাসে। আমেরিকার জর্জিয়া অঙ্গরাজ্যের জেকিল আইল্যান্ডে এক গোপন মিটিং হয়েছিল কিছু প্রভাবশালী ব্যাংকার ও রাজনীতিবিদের মধ্যে। সেই মিটিং এ ঠিক হয় আমেরিকার একটি কেন্দ্রীয় ব্যাংক তৈরি করা হবে, যা পরে 1913 সালে পরিণত হয় ইউএস ফেডারেল রিজার্ভে। এই মিটিং এর মাত্র 1 বছর পরেই এমন একটা জাহাজ দুর্ঘটনায় মারা গেলেন সেই সমস্ত মিলিনিয়ার যারা নাকি এই পরিকল্পনার বিরুদ্ধে ছিলেন। এখন তোমাদের কি মনে হয়, এটা কি নিছক কোনো কাকতালীয়? এই সময়টাই আমাদের প্রশ্ন করতে শেখায় এবং আমরা ইতিহাসকে নতুন চোখে দেখতে শিখি। এত কিছু ঘটলো, কিন্তু প্রশ্ন একটাই, কেন এমন একটি ভয়াবহ ট্র্যাজেডি ঘটানো হতে পারে বলে কেউ বিশ্বাস করেন? চলো এবার আসি কিছু পয়েন্টে। ফার্স্ট, দ্য ফেডারেল রিজার্ভ অ্যাঙ্গেল। কিছু মানুষ বিশ্বাস করেন টাইটানিক ডুবিয়ে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে, কারণ জাহাজে ছিলেন এমন কিছু ব্যক্তি যারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ গঠনের বিপক্ষে ছিলেন। জন জেকব অ্যাস্টর, বেঞ্জামিন গুগেনহেইম এবং আইসোডোর স্ট্যারাস, এই 3 জন ধনী ব্যক্তি ছিলেন জাহাজে এবং এই 3 জনেই মারা যান। এই ঘটনার মাত্র 1 বছরের মধ্যেই 1913 সালে গঠিত হয় ইউএস ফেডারেল রিজার্ভ। এই প্রেক্ষাপটে বলা হয়ে থাকে এই 3 জনকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে ব্যাংকিং সিস্টেমকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু ঐতিহাসিক প্রমাণ কি বলে? স্টেরাস ছিল প্রকাশ্যে ব্যাংকিং রিফর্মের পক্ষে, আর অ্যাস্টর ও গুগেনহেইম কখনো প্রকাশ্যের বিরুদ্ধে কিছু বলেননি। তাহলে কি পুরো বিষয়টাই গুজব, নাকি সত্যের সঙ্গে কিছু মিথ্যে মিশিয়ে গিয়ে এক নতুন ট্রুথ ইলিউশন তৈরি হয়েছে? সেকেন্ড পয়েন্টে আসি জেপি মর্গানের লাস্ট মিনিট ক্যান্সেলেশন। জেপি মর্গান, যিনি টাইটানিকের মালিকানার পিছনে থাকা কোম্পানি আইএমএমসি এর নিয়ন্ত্রণে ছিলেন, তিনি টাইটানিকের নিজের জন্য একটি বিলাসবহুল স্যুট রেখেছিলেন, কিন্তু ঠিক যাত্রার আগে সেই টিকিট বাতিল করেন এবং ফ্রান্সে থেকে যান। অফিসিয়ালি তিনি ব্যাখ্যা করেছিলেন যে ওনার স্বাস্থ্যের সমস্যা ছিল, শরীর খারাপ ছিল, কিন্তু কনস্পিরেসি থিওরিস্টরা বলেন তিনি জানতেন কি হতে চলেছে। একজন প্রভাবশালী ব্যবসায়ী, যিনি নিজের মালিকানাধীন জাহাজে উঠলেন না ঠিক সেই সময়েই যখন অনবোর্ড আছেন তার সবচেয়ে বড় আর্থিক প্রতিদ্বন্দ্বীরা, তো এখানে প্রশ্ন তোলাটাই তো স্বাভাবিক। চলুন এবার তৃতীয় পয়েন্টে আসি, এসএস ক্যালিফোর্নিয়ার নিশ্চয়তা, যেটা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত। টাইটানিক যখন ডিস্ট্রেস ফ্লেয়ার পাঠাচ্ছিল, এসএস ক্যালিফোর্নিয়ার মাত্র 10 থেকে 15 মাইল দূরে অবস্থান করছিল, কিন্তু তারা কোনো সাহায্য করেননি, কারণ রেডিও অপারেটর ঘুমিয়ে পড়েছিলেন আর ক্যাপ্টেন সংকেতই বোঝেননি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, একমাত্র সেই জাহাজটি কেন ছিল সবচেয়ে কাছে এবং একমাত্র তারাই কেন সাড়া দেয়নি? যাই হোক, চলে আসি 4 নম্বর পয়েন্টে, ইন্স্যুরেন্স স্ক্যাম, অলিম্পিক টুইচ বা আর্থিক লোভের উদ্দেশ্য। অনেকেই বলেন টাইটানিকের বদলে অলিম্পিককে সমুদ্রে নামিয়ে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়, যাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত অলিম্পিক থেকে বিশাল ইন্স্যুরেন্স পেমেন্ট তোলা যায়। তবে এরও বিপক্ষে রয়েছে বহু তথ্য। অলিম্পিক ও টাইটানিকের গঠনগত পার্থক্য রেকর্ড অনুযায়ী যেটা চাপা দেওয়া সম্ভব ছিল না। এবার শেষ পয়েন্ট, মিডিয়া ডিস্ট্রাকশন অর পাওয়ার গ্র্যাব। 1912 সালে টাইটানিকের ঘটনা একটি বিশ্বময় হেডলাইন তৈরি করে। কেউ কেউ বলেন এটি ছিল আর্থিক বা রাজনৈতিক কিছুকে ধামাচাপা দেওয়ার কৌশল, মাস ডিস্ট্রাকশন। কিন্তু একটা সত্যি হলো, এই প্রশ্নটাই কিন্তু টাইটানিকের গল্পকে আজও জীবন্ত করে রেখেছে।
তাহলে বলো, টাইটানিক একটি দুঃখজনক দুর্ঘটনা নাকি একটি ঠান্ডা মাথায় সাজানো এক হত্যাকাণ্ড, একটি মাস্টার প্ল্যান যার মূল লক্ষ্য ছিল কিছু মানুষকে সরিয়ে দিয়ে গোটা বিশ্বের আর্থিক দিক বদলে দেওয়া? এই প্রতিটি ঘটনার পিছনেই ছিল প্রশ্ন, প্রতিটি সিদ্ধান্তেই ছিল সংশয়। জেপি মর্গানের এর শেষের মুহূর্তে না যাওয়া, ক্যালিফোর্নিয়ার নিশ্চুপ থাকা, মিলিনিয়ারদের একসাথে মারা যাওয়া, সবই কিছু তাহলে কাকতালীয়? তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি বেশি করে শেয়ার করো, কারণ ভিডিওটি বানাতে অনেক সময় লাগে। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।